হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। তুই যে আমার ছেলে, এটা আমার ভাবতেও লজ্জা লাগছে। কিভাবে পারলি এটা করতে? তোর কি বিবেকে বাঁধলো না? সত্যি আম্মু, আমি কিছু করিনি। মামি মিথ্যা বলছে। চুপ, মিথ্যেবাদী তুই। এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। এদিকে মামি আর মেজো ভাইয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে তারা খুব খুশি। আচ্ছা আম্মু, আমি চলে যাচ্ছি, কিন্তু সত্যিটা একদিন তোমরা জানতে পারবা। সেদিন হয়তো আমাকে পাবা না বলে আমার রুমে চলে আসলাম। সবকিছু গুছিয়ে তারপর মামির রুমে গেলাম। কি অন্যায় করেছিলাম আপনার, তার জন্য আমার আম্মুর কাছে এতটা খারাপ বানাই দিলেন। আচ্ছা, ভালো থাকবেন। আর আমার একটা কথা রাখবেন। কি বলো? আমার আম্মুর খেয়াল রাখবেন একটু, যখন যা লাগে একটু আগাই দিবেন প্লিজ। আচ্ছা, চেষ্টা করব। কিছু বুঝতে পারছেন না তো? আচ্ছা, বোঝাই দিচ্ছি। একটু আগে আমি মামির রুমে যাচ্ছিলাম আমার রাসায়ন বইটা খোঁজার জন্য। তারপর গিয়ে দেখি মেজো ভাই এর গায়ে কোনো কাপড় নাই, আর মামি তো উলঙ্গ। আমাকে দেখে চমকে ওঠে তারা। তারপর মামি আমার কাছে এসে বলে, প্লিজ তুমি কাউকে বলো না, আমার সংসারটা থাকবে না। চাইলে তুমি আর তোমার মেজো ভাই মিলে আমারে ভোগ করতে পারো। আমি একটা থাপ্পড় মেরে বললাম, কি ভাবছেন যা বলবেন তাই করব? কখনো না। আচ্ছা, আমার মামাকে আপনার কোনো চাওয়া অপূর্ণ রেখেছে? কেন এমন করলেন? আমি এক নিঃশ্বাসে বললাম কথাগুলো। এদিকে মেজো ভাই কখন যে রুম থেকে বের হয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে আমি বুঝতে পারিনি। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও প্লিজ। সোহান, আমার এত বড় ক্ষতি করো না প্লিজ। আমি একদম বোবা হয়ে গেছি, আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। এদিকে মামির চিৎকার শুনে সবাই চলে এলো। তারপর থেকে তো জানেনই আপনারা বর্তমান। এই বলে আমি বের হয়ে গেলাম বাসা থেকে। পিছন ফিরে একবার তাকালাম বাসার দিকে। অনেক কষ্ট হচ্ছে আজ। নিজের আপন মানুষই আজ মিথ্যা অপবাদ দিল। নিজের আপন মা ও আমার এই বিশ্বাস করলো না। তারপর হাঁটা ধরলাম। এখন রাত 12টা বেজে 31 মিনিট হয়েছে, আর একটু আগে হয়ে যাওয়া সব ঘটনার কথা ভাবছি। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নিই। আমি সোহান ইসলাম, সবাই সোহান বলে ডাকে। এবার এসএসসি দিব। পরিবারে আমি, আমার আম্মু, মেজো ভাই আর মামি থাকি। আমরা 3 ভাই 1 বোন। আপুর বিয়ে হয়ে গেছে অনেক আগেই। আমার বড় ভাই আর মামা আমেরিকায় থাকে, আর মামা বাড়ির ও কেউ নাই, তাই মামি আমাদের সাথেই থাকে। এই যা আপনাদের পরিচয় দিতে দিতে বাস স্ট্যান্ডে চলে এসেছি। পকেটে আছে মাত্র 1590 টাকা। কি করব, কোথায় থাকবো ভাবছি। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল করি নেই। এই ছেলে, এভাবে ঘুমায় আছো কেন? ওঠো এখান থেকে। কে কে? জি আঙ্কেল, উঠছি বলেই ঘুম থেকে উঠে পড়লাম। কোথা থেকে যে আসে সব মানুষ বুঝি না। বলেই তিনি দোকান খুললেন। আমি একটা চায়ের দোকানে এসে মুখে পানি নিয়ে 2টা রুটি আর 1 কাপ চা খেলাম। তারপর দোকানদার আঙ্কেলকে বিল দিয়ে চলে আসলাম। ভাবছি চলে যাব এই শহর ছেড়ে, তাই করলাম। একটা টিকিট কেটে নিলাম, উদ্দেশ্য চট্টগ্রাম। তারপর বাসে উঠে পড়লাম। বাস চলছে আপন গতিতে, আর আমি কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল করি নাই। এই মামা, আর কত ঘুমাবেন? এবার নামেন। হ্যাঁ হ্যাঁ, আমি কি চট্টগ্রাম এসে গেছি? জি। তারপর আমি বাস থেকে নেমে একটা হোটেলে গেলাম। অনেক ক্ষুধা লেগেছে। ওই সেই সকালে 2টা রুটি আর 1 কাপ চা খাইছি। তারপর হোটেল থেকে খেয়ে বেরিয়ে আসলাম। কাছে আছে মাত্র 955 টাকা। কি করব, কোথায় থাকবো ভাবছি আর হাঁটছি। কে কোথায় আছো? বাঁচাও আমার ছেলেকে প্লিজ। আমাকে মারো, তাও আমার ছেলেকে মেরো না। তো ছেলেকে মারবো? আমি কাছে যেতেই, এই ছেলে কি চায় এখানে? যা এখান থেকে ভাগ। কিছু চাই না আঙ্কেল, শুধু আপনারে আর আপনার চামচা কয়টারে চাই। মানে? কোনো কথা না বলে দিলাম একটা বুকে লাথি। তারপর একে একে সবাইকে ওদের পাওনা বুঝিয়ে দিলাম, কিন্তু লাঠি দিয়ে পিছন থেকে আমার মাথায় মারে কে যেন। তারপর আর কিছু মনে নাই। চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। পাশে মায়ের বয়সী একটি আন্টি, একটা ছোট ছেলে, যেই ছেলেটিকে আমি বাঁচিয়েছিলাম। আমি বাঁচাইনি, আল্লাহ বাঁচাইছে। আমি মাত্র ওসিলা। আর একটা মেয়ে বসে আছে। বাবা, তোমার এখন কেমন লাগছে? জি আন্টি, ভালো লাগছে। আমাকে এখানে কে আনলো? আমি তো এখানে ছিলাম না। আমার বাবা এনেছে আপনাকে এখানে। তারপর সব খুলে বলল। সেই মেয়েটি 2 দিন আগের রাতে যা যা হয়েছিল।
আমার জন্য এত কষ্ট করতে গেলেন কেন? তারপর একজন অপরিচিত লোক রুমে ঢুকতে ঢুকতে বলল, কিছু বলো তুমি? আমার ছেলে আর আমার জীবন বাঁচাইছো, আর তোমারে বাঁচাবো না? আচ্ছা বাবা, তোমার বাবা মা কারোর নম্বর বল, আমি তাদের আসতে বলি। আসলে এই শহরে আমার আপন বলতে কেউ নাই। কেন তাহলে তুমি এখানে কি করছো? সে অনেক কাহিনী, অন্য একদিন বলবো। বলেই উঠতে যাবো এমন সময় এই ছেলে, কোথায় যাচ্ছ? হাসপাতালের বিল দিয়ে দেখি কোথায় যাওয়া যায়। কি বলো বাবা এসব? কোথাও যেতে হবে না তোমার, তুমি আজ থেকে আমাদের সাথে থাকবে। কিন্তু কোনো কিন্তু না, মাম্মি যা বলেছে তাই হবে। কি বলো বাবা? মামুনি, আমিও এটাই চাইছিলাম, কিন্তু তোমার মা তো বলেই দিল। তারপর হাসপাতাল থেকে ডাক্তারের অনুমতি নিয়ে সিএনজি নিয়ে আমি আর সবাই আঙ্কেলদের বাসায় সামনে চলে আসলাম। আন্টি, এটা কি আপনাদের বাসা? কেন বাবা, পছন্দ হয় নাই? এত সুন্দর বাড়ি আমি কোনোদিন চোখে দেখিনি। হয়েছে হয়েছে, আর পাম মারতে হবে না, ভেতরে চলুন। তারপর আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। তারপর কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। এই যে আম্মু খেতে রাখছে আপনাকে। আম্মু তুমি যাও, আমি আসছি। এই ছেলে, আমি কোন দিক দিয়ে তোমার আম্মু লাগি? হ্যাঁ, সে তো রেগে ফায়ার। আমিও উঠে গেছি, ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম রাতের খাবার খেতে। তারপর টেবিলে বসলাম, খাচ্ছি। তারপর আঙ্কেল তার মেয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। মেয়েটা আমার সাথেই পড়ে, নাম নুসরাত জাহান কনক। খাওয়া শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। তারপর শুয়ে আছি এমন সময় আমার রুমে চলে এলো সবাই। বাবা, কি হয়েছে তোমার সাথে, আমাদের বলো। আমি সব বললাম। আপনারা তো জাননি, তাই বললাম না। দেখি সবারই চোখে পানি। মানুষ এতটা খারাপ হতে পারে, তাও আবার নিজের মায়ের পেটের ভাই। আচ্ছা বাদ দেন আঙ্কেল, আপনারা যান, ঘুমিয়ে পড়েন। আচ্ছা বাবা, গুড নাইট। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? একজন খারাপ ছেলের সাথে আপনি বন্ধুত্ব করবেন? হাস্যকর। একদম মেরে ফেলবো যদি আবার নিজেকে খারাপ বলো। আচ্ছা, আজ থেকে আমি আর আপনি বন্ধু, ওকে? বন্ধু হলে আপনি না, তুমি বলতে হয়। আচ্ছা বলবো, এখন যাও ঘুমাও, গুড নাইট। আচ্ছা, ঘুমিয়ে পড়ো তুমি। বলে কনক আমার রুম থেকে চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো ফজরের মিষ্টি আজানে। আমি উঠে উজু করে মসজিদে চলে গেলাম। তারপর নামাজ পড়ে একেবারে বাসায় চলে আসলাম। এসে ছাদে গেলাম, এই শহরটা দেখছি। এমন সময় পেছন থেকে কে যেন আমার কাঁধে হাত রাখে। আমি তো দেখে অবাক। সেই লোকটি আর কেউ না, সে হলো কনক। তুমি এখানে কি করছো আর এত সকালে? কখন ঘুম থেকে উঠলে? এই তো নামাজ পড়ে একটু ছাদে আসলাম। তুমি কখন ঘুম থেকে উঠলা? এই তো কিছুক্ষণ আগেই। আচ্ছা তুমি থাকো, আমি কফি বানিয়ে আনছি। আচ্ছা। তাই বলে কনক চলে গেল কফি বানাতে। আর আমি ভাবছি আমার সাথে হয়ে যাওয়া ঘটনা। এই ধরো তোমার কফি, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ও হ্যাঁ দাও, বলে আমি কফি খাচ্ছি। আচ্ছা, তোমার পড়াশোনা কেমন হচ্ছে? মোটামুটি চলছে। আচ্ছা শোনো, তোমার বড় ভাই কি তোমাকে বিশ্বাস করবে যে তোমাকে ফাঁসানো হয়েছে? জানি না, কিন্তু সে আমাকে অনেক বিশ্বাস করতো। জানি না এখন করবে কিনা। আচ্ছা নিচে চলো, নাস্তা করতে হবে। চলো। বলেই দুজনে নিচে চলে আসলাম। দেখি আঙ্কেল চা খাচ্ছে আর খবরের কাগজ পড়ছে, আর আন্টি নাস্তা রেডি করছে। বাবা, তোমার নামটাই তো জানা হলো না। জি, আমার নাম সোহান ইসলাম, সবাই সোহান বলে ডাকে। আচ্ছা সোহান, এখন তুমি নাস্তা করো, কনকের সাথে স্কুলে যাবা, ওকে? সে যদি আমাকে সাথে না নেই কিভাবে যাব? কনক সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল। আমি কি তাকে বলেছি যে আমার সাথে নিব না? আমি তো কনককে দেখেই অবাক। কি যে বলবো ভাই, একদম নায়িকা লেগে লাগছে। তার থেকেও বেশি নীল শাড়ি, নীল ব্লাউজ, নীল চুড়ি। তার থেকে বেশি ভালো লাগলো আমার তার চুলগুলো, যা লাগছে না। আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি। এই যে এত দেখতে হবে না, আমি কোনো পড়ি না যে হা করে তাকিয়ে থাকবে। আমার মেয়ে পরীর থেকেও বেশি সুন্দর, কি বলো সিয়ামের আম্মু? ও হ্যাঁ, আমার তো মনে নাই। কনকের ছোট ভাইয়ের নাম সিয়াম, এখন মনে পড়লো। আমার মেয়েটা অনেক সুন্দর। আচ্ছা বাদ দাও, আসো খেতে আসো। বলে সবাই খেতে বসলাম। আমি লজ্জার জন্য খেতেও পারছি না, আবার ক্ষুধার জ্বালায় থাকতেও পারছি না। সোহান, এটা তোমার নিজের বাড়ি ভাবতে পারো, তাই লজ্জা না পেয়ে পেট ভরে খাও। আবার বেশি কেউ না যেন, তাহলে কিন্তু পেট ফেটে সব বাইরে বেরিয়ে পড়বে। আমি তো লজ্জায় শেষ, কি করব? খাবার টেবিল থেকে উঠে রুমে চলে আসলাম। শালা, আমি বলে বেশি খাই, তোরে একদিন দেখে নিব
কনকের বাচ্চা। কনক আমার রুমে হাসতে হাসতে বলল, আমাকে বকা হচ্ছে তাই না? বলে আমার পাশে বসে পড়লো, সাথে নাস্তা নিয়ে আসছে। আমার আর খেতে ইচ্ছা করছে না, নিয়ে যাও তুমি। কি বললি আবার বলতো? আহা, জীবনে এই প্রথম কোনো মেয়ে আমাকে খাইয়ে দিতেছে। খাওয়া শেষ করলাম, তারপর রেডি হয়ে বের হলাম কনকের সাথে। কনক ওদের গাড়ি বের করতে বলল ড্রাইভারকে, কিন্তু আমি নিষেধ করলাম। কনক, আমরা রিক্সা করে যাই। আচ্ছা বলে একটা রিক্সা ডাক দিল। তারপর রিক্সায় উঠে পড়লাম। এই এদিকে সরে এসো, পড়ে যাবে তো তুমি। না ঠিক আছে, সমস্যা নেই, পড়বো না। আমি বলছি তুমি সরে এসো, সমস্যা নেই আমার। না না, এই তো সরে বসি বলে একদম ওর গা ঘেঁষে বসলাম। আহা, অনেক ভালো লাগছে। আজ এই প্রথম কোনো মেয়ের সাথে রিক্সায় করে যাচ্ছি। তারপর রিক্সা একটা শপিং মলের কাছে এসে থামলো। নেমে পড়ো। আমার তো যাওয়ার কথা ছিল তোমার স্কুলে, তো শপিং মলে আনলে যে? এত কিছু বলতে পারবো না, খালি প্রশ্ন করো। মামা, আমার ভাড়াটা দিয়ে দেন, আমি চলে যাই। ও হ্যাঁ আঙ্কেল, বলে ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে এগিয়ে দিল। ম্যাডাম, আমার কাছে তো খুচরো নাই, আপনি খুচরো টাকা দেন। আরে আপনি সবটাই রেখে দিন, সমস্যা নেই। ম্যাডাম, আপনার মতো ভালো মানুষ আমি কখনো খুঁজে পাই নাই, যেখানে মানুষ 50 টাকা দিতে গিয়ে গালাগালি করে আর আপনি 500 টাকা দিয়ে দিলেন। আল্লাহ আপনাদের ভালো করুক। বলে এসে চলে গেল। তারপর কনক আমার জন্য 4টা জিন্স প্যান্ট, 4টা টি শার্ট, 4টা শার্ট আর 3টা ট্রাউজার নিল, আর 2টা লুঙ্গি। তারপর মার্কেট থেকে বের হয়ে একটা মোবাইল শোরুমে নিয়ে গেল আর একটা মোবাইল কিনলো। আমি কিন্তু দেখি নাই কি ফোন, তাই বলতেও পারলাম না। তারপর বাসায় চলে আসলাম, এসে কলিং বেল দিলাম, আন্টি খুলে দিল। আন্টি, আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল অফিসে গেছে। ও আচ্ছা, বলে রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে একটু ঘুম দিলাম। আমি ঘুমের দেশে, কিন্তু আমাকে কে যেন ডাক দিল। আমি তো তাকিয়ে অবাক। সেই লোকটি আর কেউ না, তিনি হলেন আঙ্কেল। সোহান ঘুম থেকে উঠলো, লাঞ্চ করতে হবে তো, উঠে পড় বাবা। জি বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে টেবিলে বসলাম। তারপর কনক খাবার বেড়ে দিল, খাচ্ছি আর টুকিটাকি কথা বলছি। আচ্ছা সোহান, তোমার কি কোনো ইচ্ছা আছে? জি আঙ্কেল, আমি পড়াশোনাটা চালিয়ে যেতে চাই আর নিজের পায়ে দাঁড়াতে চাই। তোমার বুদ্ধি আছে বটে। আচ্ছা, তুমি কনকের সাথে কোচিং প্লাস ওর হোম টিউটরের কাছে পড়বা, ওকে? আচ্ছা আন্টি, বলে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। এর মধ্যে কনক চলে আসলো আমার রুমে। কি করছো সোহান? কিছু না, শুয়ে আছি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো। তারপর আমি চোখ বন্ধ করলাম। এবার চোখ খোলো। আমি চোখ খুলে দেখি একটা ব্যাগ আর একটা স্মার্ট মোবাইল ভিভো Y21। আর ব্যাগ খুলে কালকের কেনার সব কাপড় চোপড় পেলাম। তারপর কনক বলল রেডি হতে, বাহিরে যাবে। আমি রেডি হয়ে রুম থেকে বের হলাম। ওমা, দেখি সবাই আমার দিকে তাকাই আছে। কালো পাঞ্জাবি, কালো জিন্স, কালো জুতা, এক কথায় সবই কালো কালারের। আজ দেখছি ছেলেকে খুব মানান লাগছে। এই ছেলেটা কি আম্মু? আরে সোহানো, সত্যি আজ ওকে অনেক সুন্দর লাগছে, যে কোনো মেয়ে দেখে পাগল হয়ে যাবে। আমি পাগল হলেই হবে। কিছু বলবা কনক? কই কিছু বলিনি তো, চলো। মা, সাবধানে যাবি আর তাড়াতাড়ি চলে আসবি। আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম একটা রিক্সা নিয়ে। তারপর একটা পার্কের সামনে এসে রিক্সা ভাড়া মিটিয়ে একটা বেঞ্চে এসে দুজনে বসলাম। কনক, বাদাম খাবা? আচ্ছা থাকো, আমি নিয়ে আসি, বলে আমি চলে গেলাম বাদাম আনতে। তারপর বাদাম কিনে এনে দেখি কিছু ছেলে ওর কাছে গিয়ে ওরে খারাপ খারাপ প্রস্তাব দিতেছে। কথাগুলো এরকম, মামা এই মালটা তো সেই, আজ সারা রাত খেতে পারবো। ফিগারটা দেখছো, একদম টাটকা, বয়ফ্রেন্ড বানায় দিয়েছে মনে হয়। মামা, মালটা একদম খাসা বলছে আর ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। আমার তো মাথায় রক্ত উঠে গেল। আমি ওদের কাছে গিয়ে, ভাই তোমরা কি ওকে একা খাবা? আমারও একটু সুযোগ দাও। কনক আমার আশা দেখে একটু ভয় কম পেলেও আমার কথা শুনে সে সব আশা ছেড়ে দিল। ওই সালা, কে রে তুই? আর এই মাল রে আমরা তিনজনই খাবো, অন্য কাউকে খেতে দিব না। এবার আর আমি রাগ সামলাতে পারলাম না, দিলাম ওর নাকে একটা ঘুষি। সাথে সাথে নাক দিয়ে রক্ত গল গল করে বের হয়ে গেল। অন্য একজনের বুকে দিলাম এক লাথি, সাথে সাথে তিনজনই দিল এক দৌড়।
তারপর কনককে নিয়ে বাসায় চলে আসি। আসার সময় ওর জন্য আর ওর ছোট ভাইয়ের জন্য কিছু ফুচকা আর চকলেট নিয়ে আসি। কনক রুমে কান্না করতে করতে চলে গেল আর আমি ওর পিছু পিছু গেলাম। তারপর কনক এমন একটা কাজ করলো, আমার সত্যি অনেক রাগ হলো। কাজটি হলো, আমি দরজা ধরেছিলাম আর ও ওই দিক থেকে দরজা বন্ধ করে দেয়, যার কারণে আমি হাতে অনেকটাই ব্যথা পাই। এক পর্যায়ে একটু জোরেই চিৎকার করে উঠি, ফলে আন্টি চলে আসে আমার কাছে। এসে দেখে আমি বসে হাতের ব্যথায় ছটফট করছি। বাবা এইমাত্র বাহির থেকে আসলা, আর কি হয়ে গেল? একমাত্র বলে কান্না করতে থাকে। আমি আন্টিরে বলি আমার তেমন কিছু হয় নাই, আগে আপনি কনকরে সামলান বলে কনকের দরজায় ধাক্কাতে রাখলাম। কনক দরজা খোল, নাইলে কিন্তু দরজা ভেঙে ফেলবো, প্লিজ দরজা খোল প্লিজ বলে আমি এক পর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলাম। আমি দেখে তো অবাক, কনক আত্মহত্যা করতে যাচ্ছিল, কিন্তু সময় বুঝে দরজাটা ভেঙেই ফেলি, যার কারণে ও আর সাহস পায় নাই এই আত্মহত্যা করার। আমি ওর কাছে গিয়ে গালে বসিয়ে দিলাম 2টা চড়, তারপর আমার রুমে নিয়ে গেলাম ওরে। তোমার এত বড় সাহস কিভাবে হলো? কনক কেন করতে চাইলো এই পাপ কাজ? কনক এবার কান্না করে দিল, তারপর ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমরা একটা পার্কে বসেছিলাম, কি মনে হলো বাদাম খেতে ইচ্ছে হলো। তারপর সোহানকে বললাম বাদাম আনতে, সে বাদাম আনতে গিয়েছিল আর ওই ফাঁকে আমাকে ওরা টিজ করতে করতে আর অনেক খারাপ ভাষায় গালাগালি করে, যার কারণে আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম। মোটেও তুমি এখনো বুদ্ধিমান হয়ে ওঠো নাই, বুঝলা? সোহানের দিকে একটু খেয়াল করে দেখো, কত বড় একটা মিথ্যা অপবাদ মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ও কি তোমার মতো এই পাপ কাজ করতে গেছে? তোমার আম্মু বলেছে উত্তর দাও। আর হবে না বাবাই, এবারের মতো মাফ করে দাও। আন্টি যা হয়েছে বাদ দেন তো, আমার অনেক ক্ষুধা লাগছে, চলেন ডিনার করে নিই। এমন পেটুক আমি আগে দেখিনি বলে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আমি পেটুক তাই না, পরে দেখে নিব বলে নিচে চলে গেলাম। তারপর একটা চেয়ার আগায় নিয়ে বসে পড়লাম। আজ আমার পছন্দের খাবার রান্না হয়েছে, বিরিয়ানি আর ঝাল ঝাল আরো অনেক কিছুই রান্না হয়েছে, কিন্তু আমি ওই দুটাই খাচ্ছি। আহা কি যে টেস্ট, খাচ্ছি আর বলছি। কনক নিচে নামতে নামতেই বলল, আমাকে একা রেখে খাওয়া শুরু করে দিলে? একটু বেশি ক্ষুধা লাগছিল তো তাই। তারপর আন্টি কনকের প্লেটে খাবার বেড়ে দিল, সবাই খাচ্ছে আর গল্প করছে। আঙ্কেল আপনার অফিস কেমন চলছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে বাবা। তা তোমার এখানে ভালো লাগছে তো নাকি মন খারাপ লাগে? আমার সত্যি অনেক ভালো লাগছে এখানে, কিন্তু আমার মনের মধ্যে যে কি হচ্ছে আমি জানি শুধু। আজ কতদিন মা বলে ডাকতে পারি নাই, মায়ের হাতের রান্না খাই নাই, ভাবতে ভাবতেই 2 ফোঁটা চোখ থেকে নোনা জল বেরিয়ে গেল। বাবা কান্না করছো কেন? না আন্টি কিছু না, চোখে কি যেন পড়েছে তাই পানি বের হয়ে গেছে বলে খাওয়া শেষ করে আমার রুমে চলে আসলাম। একটা লুঙ্গি আর একটা টি শার্ট পরে নিলাম, তারপর কনকের দেওয়া ফোনটা হাতে নিলাম, তারপর শুয়ে পড়লাম। অনেকদিন ফেসবুকে যাই না, আজ আইডিটা লগ ইন করলাম। ওমা 300+ এসএমএস গুলো এমন ছিল। ভাই আপনি আর গল্প দেন না কেন? অনেক মিস করি আপনারে। আবার আমার কিছু কাছের মানুষও আমার খোঁজ জানতে চাইলো। তারপর আমার চোখ আটকা যায় একটি এসএমএস এর দিকে, যা দেখে আমার চোখ কপালে উঠে যায়। এসএমএসটি ছিল আমার মেজো ভাইয়ের। কিরে কেমন আছিস? আমরা মাফ করে দিস রে, অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি তোর সাথে। আর একটা সত্যি কথা কি জানিস, আমি একদিন আমার রুমে বসে টিভি দেখতেছিলাম, আর তখন মামি আমার রুমে এসে আমার কোলে বসে, তারপর ওই খারাপ প্রস্তাব দেয়। আমি যদি ওটা তার সাথে না করি তাহলে সে চিল্লাচিল্লি করে আমাকে ফাঁসিয়ে দিবে, তাই আমি বাধ্য হয়ে তার সাথে ওই নোংরা কাজ করতাম। আর মেন কথা, মামির তো বাচ্চা হয় না, তার কারণে সে আমার কাছে আসতো। আমি তোর কাছে অনেক বড় অন্যায় করে ফেলেছি, পারলে আমার মাফ করে দিস ভাই। আল্লাহ হাফেজ, আর কোনো কিছু লাগলে বলিস। আমি এসএমএসটা দেখে সত্যি আমার খারাপ লাগলো, তাই আর কোনো কিছু না ভেবে ঘুমানোর প্রস্তুতি নিলাম। ঘুমিয়ে গেলাম রাত 3:35। এত রাতে আমার ফোনে কে ফোন দিল? আর এটা তো আমার নতুন নাম্বার, কে পেলো এই নাম্বারটা বলে কলটা কেটে দিলাম, কিন্তু আবার কল দিল, আবার কেটে দিলাম। সাধারণত আমি অপরিচিত নাম্বারে কল রিসিভ করি না, তাই বারবার কেটে দিচ্ছিলাম। আবার কল দিল, কিন্তু এবার রিসিভ করলাম করেই রাগী কণ্ঠে, এই আপনার বিবেক বলতে কিছু নাই? বারবার কল কেটে দিচ্ছি তাও বিরক্ত করতেছেন? হ্যাঁ, আর এত রাতে কেন ফোন দিতেছেন? জানেন না এখন মানুষ ঘুমায়? একটু ছাদে আসবে প্লিজ?
কে কনক? প্লিজ আসো। এত রাতে ছাদে কেন? আর আঙ্কেল আন্টি দেখলে খারাপ ভাববে। কেউ কিচ্ছু ভাববে না, আসতে বলছি আসো। আচ্ছা আসি বলেই ছাদে চলে গেলাম। কি হয়েছে যে এত রাতে আমাকে ছাদে ডাকলাম? সোহান, আমি তোমাকে যেদিন হাসপাতালে বেডে দেখি, আমি সেদিনই তোমাকে ভালোবেসে ফেলি। তোমার ওই বুকে সারা জীবন থাকতে চাই। দেবে কি তোমার ওই বুকে একটু জায়গা? লাভ ইউ সোহান, লাভ ইউ সো মাচ। ডু ইউ লাভ মি? আমি তো অবাক, মেয়ে বলে কি? কিছু না বলেই ওরে বললাম, আমি কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি। তোমার বাবা আমাকে এখানে থাকতে দিয়েছে, এমনকি আমার পরিবারের একজন মানে। আমি পারবো না তোমাকে ভালোবাসতে, প্লিজ জোর করো না। আমার কথাটা শুনে কোনো কান্না করতে করতে চলে আসে রুমে। আমিও গিয়ে শুয়ে পড়ি। সকাল 9টা। বাবা উঠে পড়ো, কনকের সাথে নাস্তা করে স্কুলে যাও। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। তারপর নাস্তা করে ওর সাথে বের হলাম রাস্তায়। আমার সাথে একটা কথাও বললো না। তারপর ওর স্কুলের সামনে এসে রিক্সা ভাড়া মিটিয়ে ভেতরে গেলাম। কনকের আশা থেকে ওর ফ্রেন্ডরা সব এগিয়ে আসে। কিরে, তোর বয়ফ্রেন্ড নাকি? এটা দেখতে তো একদম নায়কের মতো। সত্যি এটা তোর বস? না হলে আমি প্রেম করতাম। ইস, দেখেই প্রেমে পড়ে গেছি। ওই থামবি? ও আমার বয়ফ্রেন্ড কেন হতে যাবে? আমাদের বাসায় কাজ করে ও, তাই বাবা বলল ও আজ থেকে তোমার সাথে পড়তে যাবে, তাই নিয়ে আসলাম। দেখতে তো একটা খ্যাত। আমি কনকের কথা শুনে মনে অনেক কষ্ট পেলাম। চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল বেরিয়ে এলো। তুমি প্লিজ কষ্ট পেও না, ও একটু রাগী, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। আরে সমস্যা নেই, চলো ক্লাসে চলো বলে ক্লাসে চলে গেলাম। তার রুমে ঢুকে সবার ভালো মন্দ খোঁজ নিতে গিয়ে আমার দিকে নজর যায়। এই ছেলে এইখানে কি করতেছো? বের হয়ে যাও ক্লাস থেকে। স্যার, ওকে বের করবেন না প্লিজ। ও আমার বাসায় কাজ করে আর আমার সাথে পড়াশোনাও করে। ওকে বের করে দিবেন না স্যার। এটা শোনার পর ক্লাসের সবাই হাহা করে হেসে উঠলো আর পাশাপাশি বলতে লাগলো, আজকাল চাকর বাকরও পড়াশোনা করে বলেই হাহা করে হাসতে থাকলো। আমি একটু কষ্ট পেলাম, কিন্তু সমস্যা নেই, আমাকে সামনে এগোতেই হবে, সবাইকে দেখিয়ে দিতে হবে আমিও পারি। তারপর স্যার ক্লাস শুরু করলো। আজ পদার্থ ক্লাস। এবার সবাইকে প্রশ্ন করলো আলোর প্রতিফলন এর ব্যাখ্যা দিতে, কিন্তু সবাই চুপ করে থাকলো। কিন্তু স্যার আমি বলবো কি বলে উঠে দাঁড়ালাম। তারপর সব বুঝিয়ে বললাম। তা দেখে কনক সহ সবাই অবাক। সব থেকে বেশি অবাক স্যার। তুমি তো দেখছি অনেক মেধাবী, আজ থেকে আমি তোমাকে পড়াশোনাতে সকল প্রকার সাহায্য করব। তারপর এক এক করে 6টা ক্লাস করে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো আঙ্কেলের ডাকে। বাবা কি হয়েছে তোমার? দুপুরেও খাওনি, আবার এখনো ঘুমিয়ে আছো। কনক কিছু বলেছে তোমাকে? না আঙ্কেল, ও কিছু বলে নাই বলে ঘুম থেকে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে খেতে গেলাম। তেমন খেতে পারলাম না। কষ্ট করে খেয়ে রুমে এসে গল্প লিখছি। অনেকদিন গল্প লিখি নাই। অনেকদিন পর গল্প লিখতে বসলাম। রাত 12টার দিকে পোস্ট করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে স্কুল, তারপর কোচিং, এভাবে চলে আমার দিনকাল। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। এদিকে সোহানের পরিবার। আম্মু, আজ আমি আর মামা বাংলাদেশ আসছি। আমাদের প্লেনটি চট্টগ্রাম বিমানবন্দরে ল্যান্ড করবে। তোমরা আমাদের নিতে এসো, কেমন? আর সোহানের জন্য একটা গিফট আছে, আজ ওকে চুমকে দেব। আচ্ছা এখন রাখি। আপাকে কল করেছিল। সবুজ আর রাব্বি আজ বাসায় আসতে, তাই আমাদের চট্টগ্রাম যেতে বলল। আমাকে সবুজ একবার জানানোর চেষ্টাও করলো না। আচ্ছা বাদ দেন মামি, আমরা কিন্তু চট্টগ্রামে বাসে যাব। ওকে বলে সবাই রেডি হয়ে নিল। তারপর বের হলো চট্টগ্রাম। এবার চলেন আমাদের নায়কের কাছ থেকে ঘুরে আসি। আন্টি, কাল সন্ধ্যায় পুষ্টিয়া চলে যাব। পরশুদিন থেকে পরীক্ষা। কনক আমার কথা শুনে মন খারাপ করে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, কনক আমার কলিজা। এখন আপনাদের প্রশ্ন, যে কনক আপনাকে কাজের লোক বানাইছিল সে এখন কিভাবে কলিজা হলো, তাই তো? তাহলে চলে যাই আজ থেকে 5 মাস আগের ঘটনাতে। আন্টি, আমি চলে গেলাম স্কুলে বলে বের হয়ে গেলাম। তারপর স্কুলে এসে জেরিনের সাথে কথা বলছিলাম। জেরিন সেই মেয়েটি যে আমাকে দেখেই প্রেমে পড়ে গিয়েছিল। ও বারবার আমার হাত ধরছিল। কনক আড়াল থেকে দেখে ফেলে আর কান্না করতে করতে বাসায় চলে যায়। তারপর 7-8টা ঘুমের ওষুধ খায়, ফলে ঘুমিয়ে পড়ে। রাত 10টার দিকে কনকের রুমে ডাকতে যায় আন্টি।
আর দেখতে পায় ও ঘুমিয়ে আছে। পাশের টেবিলে চোখ যায় আর দেখে ও ঘুমের ওষুধ খাইছে। তারপর হাসপাতালে নিয়ে যায় আর ওর চিকিৎসা করা হয়। তারপর আঙ্কেল জানতে চায় কেন এমন করলো। বাবা, আমি সোহনকে অনেক ভালোবাসি, আর আজও আমার বান্ধবীর সাথে গা ঘেঁষে আবার হাতে হাত রেখে কথা বলেছে, তাই আমি সহ্য করতে পারিনি, সেজন্যই এটা করেছি। সোহান, এখানে আসো। জি আঙ্কেল, বলেন। জীবনে আমি আমার মেয়ে কোনো চাও অপূর্ণ রাখিনি, বা আমার মেয়ে কি দেখতে খারাপ কেন ওকে মেনে নাও নাই? প্লিজ আঙ্কেল, এভাবে বলবেন না। আসলে আমি ওকে ভালোবাসি, কিন্তু আমার কি কোনো পরিবার আছে? এখন না আছে টাকা পয়সা, আর মেন কথা হচ্ছে আপনার বাইরে থেকে আপনার সাথে বেইমানি করব না, কখনো না। আজ থেকে আমাদের আম্মু আব্বু বলে ডাকবা, ওকে? আপনারা যা বলবেন। তারপর ওকে বাসায় আনে। ও সুস্থ হয়ে গেল সেদিন রাতে। যান, চলো খেতে চলো, আম্মু ডাকে। আমি কারো জান না, আর আমি খাবো না। আমি টেবিল থেকে এক প্লেট খাবার এনে, এই যে মহারানী, এবার উঠে খেয়ে আমাকে উদ্ধার করেন। তারপর ওকে খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। তারপর ঘুমিয়ে গেলাম। রাত 3টায় আমি ওকে ছাদে ডেকে ওর সামনে হাঁটু করে বসে একটা গোলাপ নিয়ে, তুমি কি আমার বাবুর আম্মু হবা? হবে কি আমার রাত জেগে গল্প করার সে? হবা কি আমার সেই মানুষটি যার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম? লাভ ইউ কনক, লাভ ইউ সো মাচ, ডু ইউ লাভ মি? কনক আমার হাত থেকে ফুলটা নিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ টু সোহান, অনেক অনেক ভালোবাসি এই পাগলটাকে। বলে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। 5 মিনিট পর ছেড়ে দিল। আমাকে কি মেরে ফেলার প্ল্যান করেছো? এটা ভালোবাসা। বলে আমার বুকে মুখ লুকালো। তারপর কতক্ষণ যে সেখানে ছিলাম মনে নাই বর্তমান। তুমি আমাকে রেখে চলে যাবা? বলে আমার জড়িয়ে ধরে কেঁদে দিল। আরে পরীক্ষা দিয়ে আবার চলে আসবো তো। তারপর ওকে রুমে নিয়ে গিয়ে দরজা আটকাই দিয়ে, যান একটু কাছে আসো তো, আজ একটু মন ভরে আদর করব। যা দুষ্টু, তোমার পাঠক পাঠিকারা তো সব দেখে ফেলবে। পাগল একটা, লাইটটা অফ করে দাও। তারপর এর ঠোঁট এর সাথে আমার ঠোঁট মিলিয়ে দিই। অনেকক্ষণ পর আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়ি। তারপর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সব গুছিয়ে নিয়ে তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে কনকের কাছে যাই। এমন করলে কি হবে বলো তো? আমারও তো তোমার ফ্যামিলির মতো হয়ে উঠতে হবে। আর আমি কিছুদিন পরেই আমার কলিজার কাছে চলে আসবো। বলে একটা কপালে চুমু দিয়ে বললাম, ভালো করে পরীক্ষা দিবা আর সময় মতো খাবার দাবার করবা, ওকে? তুমিও। বলে বের হয়ে গেলাম। তারপর বাস স্ট্যান্ডে চলে এসে একটা টিকিট কাটি। রাত 8টায় বাস ছাড়লো। আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছি। এমন সময় আমার চোখ আটকে যায়। ভালো করে দেখি আমার মামা, বড় ভাই, মামি আর সেজো ভাই। বড় ভাই আমাকে দেখে আমার কাছে এগিয়ে এসে যা বলল তা শুনে আমি আকাশ থেকে পড়লাম। তা হলো, কিরে কেমন আছিস? অনেকদিন পর তোরে দেখলাম। আরে তা তুই আমারে আনতে যাস নাই কেন? আমি কিন্তু অনেক কষ্ট পাইছি, আর তুই যার জন্য আমার উপর রাগ করে আমারে আনতে যাস নাই, আমি কিন্তু তোর জন্য সেটা আনছি। ভাইয়া কি আনছে আপনারা পরে জানতে পারবেন। কে আপনি আর কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আমি আপনার ভাই হতে যাব কেন? এসব কি বলতেছ ছোট? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমারে কি তুই চিন্তাছস না? আমি তোর বড় ভাই। আমার কোনো পরিবার নাই, আর বড় ভাইয়ের তো কোনো প্রশ্নই আসে না। সেটা শুনে বড় ভাইয়ের চোখের জল আমি স্পষ্ট বুঝতে পারলাম, কিন্তু আমার ওই পরিবারের প্রতি কোনো মায়া নেই। তারপর বড় ভাই আর কোনো কথা না বলেই চলে গেল। এমন সময় আমার ফোন বেজে উঠলো ওই পাশ থেকে। জান, তুমি কি বাসে উঠেছো? কোনো অসুবিধা নেই তো? না রে পাগলি, কোনো সমস্যা হয় নাই। আর আমি বাসে উঠে পড়ছি। এখন আছি বাগেরহাটের মধ্যে। আর একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? কি হয়েছে বলো, বলো তাড়াতাড়ি। আজ আমার পরিবারের সাথে দেখা হয়েছে। এক বাসে আসি, আর ভাইয়ের সাথে কথা হয়েছে একটু আগে। যা কথা হয়েছে সব খুলে বললাম কনকরে। তোমার এটা করা ঠিক হয় নাই। সে তো কিছু জানে না, তার সাথে এমন করাটা ভালো লাগলো না আমার। যাই হোক, ভালো করে পরীক্ষা দিবা, না হলে কিন্তু আর ভালোবাসবো না, বলে দিলাম। আগে পরীক্ষাটা দিয়ে নিই, তারপর দেখা যাবে। আচ্ছা যান, বাই, পরে কল দেবনি। ওকে যান। বলে কলটা কেটে দিলাম। আমিও কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছি। এই মামা ওঠেন, আমরা কুঞ্চিয়া মজমপুর চলে আসছি।
আমি তারপর বাস থেকে নেমে একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করতে বসলাম। এমন সময় দেখি আমার বেস্ট ফ্রেন্ড শিহাব। কিরে তুই সোহান না? নিজের বেস্ট ফ্রেন্ডকেও ভুলে গেলি? টুকটাক কথা বলে চলে আসলাম শিহাবদের বাসায়। আমাকে দেখে শিহাবের আম্মু জড়িয়ে ধরে বলল, বাবা তুই এতদিন কোথায় ছিলি? রাগ করে বাসা থেকে 1 বছর আগে বেরিয়ে গেলে আর আসলি না। কিন্তু তোর পরিবারের কাছে যদি তোর কথা জিজ্ঞাসা করি তারা এড়িয়ে যায় আর বলে ওর কথা আর আমার কাছে বলবি না। আমার আম্মু আর শিহাবের আম্মু বেস্ট ফ্রেন্ড ছিল, তাই আমি শুনে একটু কষ্ট পেলাম, কিন্তু আন্টিকে বুঝতে দিলাম না। আচ্ছা বাবা তুই ফ্রেশ হয়ে নাস্তা করে নে। না আন্টি, আমি নাস্তা করে আসি, তুমি করে নাও বলে রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিলাম, কারণ সারা রাত পড়তে হবে। ও হ্যাঁ, যে জন্য কুষ্টিয়া আসা, আমার কাল এসএসসি পরীক্ষা, তাই পরীক্ষা দিতে আসি। ঘুম ভাঙলো শিহাবের ডাকে। এর মামা উঠে গোসল করে নে, লাঞ্চের সময় হয়ে গেছে তো। বলে ওয়াশরুমে ঢুকলাম। এই আমি গোসল করছি, আপনারা তাকিয়ে আছেন কেন? আমার বুঝি শরম করে না? চোখ বন্ধ করেন পাঠিকারা। আমি কিন্তু অনেক লজ্জা পাচ্ছি। তারপর গোসল করে লাঞ্চ করে এসে পিসিটা অন করলাম। আজ একটু কল অফ ডে খেলবো, আমার প্রিয় গেম। তারপর খেলা শেষ করে বিকালে বাইরে বের হলাম হাঁটতে। অনেকজন এর সাথে কথা বললাম। তারপর দেখি মামি আর মামাকে, তারা আমার কাছে আসছিল। সোহান, যা হয়েছে হয়েছে, বাদ দাও, আমার সাথে বাসায় চলো। তোমার জন্য তোমার ভাই আইফোন 13 আনছে, কিন্তু তখন তাকে যেই কথাগুলো বলেছো অনেক কষ্ট পাচ্ছে সে। আমার জন্য এটাই ছিল। বাসের মধ্যে বলেছিলাম যে পরে বলবো, সেটা হলো এই গিফটটা। না মামা, আমার কাল থেকে পরীক্ষা, আমি যাবো না একদিন ইনশাল্লাহ বলে চলে আসলাম। মামি আমার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি পাত্তা দেই নাই। বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পড়তে বসলাম। আমি ওরে বলে দিয়েছিলাম আমাকে ডিনার করতে ডাকবি না। পড়া শেষ করে দেখি 4:21 বাজে। দিলাম কনকরে কল। আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, অনুগ্রহ করে রিচার্জ করে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। ধুর বাল্ব বলে বিকাশে চলে গেলাম। আমার বিকাশে 1090 টাকা রাখা আছে, জমানো টাকা। ওমা, বিকাশে ঢুকে দেখি 40,799 টাকা। এত টাকা কিভাবে আসলো? কেউ ভুল করে দিয়ে দিল না তো? তাই বলে নোটিফিকেশন চেক করে দেখি আঙ্কেলের নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে, তাও রাত 3:34-এ। আমি ভাবছি মেসেজ এলে তো নোটিফিকেশন বাজবে, কিন্তু বাজলো না কেন বলে ফোনের দিকে তাকিয়ে দেখি ফোন সাইলেন্ট করা। তারপর বিকাশ থেকে 109 টাকা রিচার্জ করে কনকরে কল দিলাম। এই কে রে এত রাতে কল দিলি? জানিস না এখন মানুষ ঘুমায়? আমার ডায়লগ আমারই দিতাছো? তা তোমার না আজ পরীক্ষা, ঘুমিয়ে আছো কেন? না, একটু আগেই পড়া শেষ করে ঘুমালাম আর তুমি দিলা কল। আমার তো ঘুমের 12টা বেজে গেল। আচ্ছা ভালো, এখন পড়তে বসো বলেই কল কেটে দিলাম। তারপর ফজরের আজান দিল। আমি নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে চলে এসে পড়তে বসলাম। তারপর নাস্তা করে শিহাবরে নিয়ে চলে আসলাম পরীক্ষা দিতে। পরীক্ষা আজ অনেক ভালো হয়েছে, 6 সেট প্রশ্ন কমন। শিহাবেরও অনেক ভালো পরীক্ষা হয়েছে। তারপর বাসায় এসে গোসল করে লাশ করে ঘুমায় গেলাম। দেখতে দেখতে আমার পরীক্ষাও শেষ হয়ে গেল। একদিন আমি শিহাবদের সাথে নাস্তা করতেছিলাম, এমন সময় কে যেন কলিং বেল বাজালো, তাই দরজা খুলে দিলাম। আমি দেখি আমার মা আর বড় ভাই এসেছে। তারপর তাদের বসতে বলল আন্টি, শিহাবের আম্মু। আমরা নাস্তা করে আমি আমার রুমে চলে গেলাম। আমি আমার সবকিছু গুছিয়ে নিলাম, আজ চলে যাব চট্টগ্রাম। তারা কথা বলছিল, বান্ধবী আমার ছেলের বিয়ে সামনের সপ্তাহে, তোরে কিন্তু আজই যেতে হবে বলে বিয়ের কার্ড হাতে দিল। আর আন্টি বলল, সেই দিন তুমি হলে আর বিয়ের বয়স হয়ে গেলে। তা বাবা তোমার হবু শ্বশুর কেমন আছে? ভাই তো লজ্জায় শেষ, ওখান থেকে বেরিয়ে আসলো। আন্টি আমি চলে যাচ্ছি বলে আন্টির হাতে 15,000 টাকা দিলাম। বাবা এটা কিসের টাকা? এতদিন আপনার বাসায় থাকছি, তাই বাসা ভাড়া আর খাওয়ার খরচা। 2টা চর বসিয়ে দিল আর রাগী গলায় বলল, তোরে আমি আমার সিহাবের মতো মানি, আর তুই কিনা আমার বাসায় 1 মাস থেকে আমারে বাসা ভাড়া দিতেছস? তোর কি টাকা বেশি হয়ে গেছে? আমার মা তো এটা দেখে স্ট্যাচু হয়ে গেছে। আর কোনো কথা না বলে বেরিয়ে আসতে যাব, এমন সময় আন্টি ডাক দিল, আর 10 দিন থাকবি না, আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই আমি বলে দিলাম। হ্যাঁ।
আমি আর না করতে পারলাম না, আমার রুমে চলে গেলাম। তারপর সবকিছু রেখে শুয়ে পড়লাম। 5 দিন পর। মামা রেডি হয় না, আজ বিয়ে খেতে যাব। কত যে সুন্দর সুন্দর মাল দেখতে পারবো। তোর বোনটা না সত্যি অনেক হট, একদম 1 নাম্বার মাল। আমার বোন নে তুই মাল বললি? আমি এটা মানতে পারলাম না। এখানে যত মেয়ে আসবে তাদেরও তোর মতো ভাই আছে, তারা কি তাদের বোনকে মাল বলে? দোস্ত আমি বুঝতে পারি নাই, বাদ দে, আর বলবো না কোনোদিন। চল এখন বিয়া খেতে। কার বিয়ে রে, বললি না তো? সেটা পরে জানতে পারবি, আগে তো চল। বলে চলে আসলাম। এসে আমি তো অবাক, কারণ আমি আমার বাসার সামনে, তার মানে আমার বড় ভাইয়ের বিয়ে। শিহাব বলল, কি রে হা করে কি তাকাই দেখিস, চল ভেতরে চল। যখনই ভিতরে ঢুকতে গেলাম তখন মায়ের কথা মনে পড়ে গেল, তাই বললাম, শিহাব তুই যা রে, আমি যাব না এই বাসায়, ইচ্ছে করছে না যেতে। তাইলে আমিও যাব না। ওর অভিমান দেখে আর রাগ করে থাকতে পারলাম না, বললাম বাসায় যাওয়া লাগবে না, চল ভেতরে। বলে আমাদের বাসায় প্রবেশ করলাম। অনেকদিন পর আমাদের বাসায় ঢুকলাম। তারপর সোজা ভাইয়ের রুমে চলে গেলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভেতরে আসবো কি? ওয়ালাইকুম সালাম। আসো। কেমন আছো? অনেক ভালো, তুই? আল্লাহ যেভাবে রাখছে ওইভাবেই আসি। কিন্তু তুই বাসা থেকে চলে গেলি কেন? আম্মু সামান্য একটু মারছিল বলে? এমনি বলে আমার রুমে চলে আসলাম। আমার রুমটা কেমন অগোছালো হয়ে আছে, তাই পরিষ্কার করে ওয়াশরুমে গেছি। এমন সময় কনক ফোন দেয়, আর তখন আমার রুমের পাশ দিয়েই শিহাব যেতেছিল। শিহাব কলটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম জান, আমাকেই চিনতে পারোনি? আমি কনক, আজ নতুন এই সিমটা লাগালাম। সরি, আমি সোহান না, আমি ওর বন্ধু। সোহান কোথায় গেছে? ওর কিছু হয় নাই তো? মেয়েটা আমার একটু বেশি ভালোবাসে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে, কে রে ফোন দিছে? যাই না, দেখ তো তোর খোঁজ কোথাছে। হ্যালো, কে বলতেছেন? বেয়াদব, আমি তোর বউ বলছি, আমাকে চিনতে পারিস নাই? তুই খালি একবার আমার কাছে আয়, তারপর দেখ আমি তোর কি করি। আরে আমার বউ দেখি রাগও করতে জানে। আসলে আমি তোমার নাম্বার খেয়াল করি নাই জান, আর এমন হবে না। আবার যদি হয় না তোর খবর খারাপ করে ছাড়বো, এই বলে দিলাম। আমার বউটা এখন কি করে? বসে আছি জান, তুমি কি করো? আমিও বসে আছি। লাঞ্চ করেছো? না, তুমি? আগে গিয়ে খেয়ে নাও, না হলে তোর সাথে কথা নাই বলেই কলটা কেটে দিলাম। এমন সময় আমার রুমে আমাকে ডাকতে আসলো একটা মানুষ, যা দেখে আমি অবাক হয়ে যাই। তিনি হলেন আমার আম্মু। কেমন আছো সোহান? ভালো, আপনি কেমন আছেন? ভালো নাই, কিন্তু তুমি এই বাসা থেকে চলে গেলে অনেক ভালো থাকবো। আমি চাই না কোনো বাজে ছেলে আমার ছেলের বিয়েতে যেচে আমার কোনো মেয়ের সর্বনাশ করুক। আমি তোমার হাত জোর করে বলছি, তুমি বাসা থেকে চলে যাও প্লিজ। আচ্ছা, আমি চলে যাচ্ছি, সমস্যা নাই। কিন্তু আমি আমার পরিবারকে ভালো রাখতে চাই। আমি যেখানেই থাকি না কেন, আমার পরিবার ভালো থাকলে আমিও ভালো থাকবো। বলে আম্মুর হাতে একটা গিফটের প্যাকেট ধরে দিলাম আর বললাম, এটা ভাবির জন্য। তারপর অনেক কষ্টে সেখান থেকে চলে আসলাম। এসে আমি একটা বাসের টিকিট কেটে নিলাম। তারপর রাতের ডিনার করে বাসে উঠে পড়লাম। সকাল 8টায় কনকদের বাসার সামনে এসে কলিং বেল চাপ দিলাম। কনক এসে দরজা খুলে দিল আর আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, আমার জানটার মুখ শুকিয়ে গেছে একদম, মনে হয় খাওয়া দাওয়া করনি দেখি। বলে টেবিল থেকে নাস্তা নিয়ে আসলো। আমি তৎক্ষণ রুমে চলে গেলাম। তারপর সব খুলে একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে ফ্রেশ হয়ে আসলাম। তারপর কনক আমারে খাইয়ে দিতে লাগলো। রুটি আমার মুখে তুলে দিচ্ছিল আর আমি ওর হাতে কামড় দিতেছিলাম। এই দুষ্টু, কামড় দাও কেন? ব্যথা লাগে তো। আমার বউরে যা ইচ্ছা তাই করবো, তোমার কি? হ্যাঁ তবে রে, দাঁড়া তোর খাওয়া শেষ হোক, তারপর আমি দেখছি কি করতে পারি। ভিতরে আসবো কনক? পারমিশন নিয়ে আসতে হবে নাকি মাম্মা? স্বামীর জন্য দরদ উতলে পড়ছে, আম্মুর সামনেও খাইয়ে দিতে হয়? না মা, একটু বেশি ক্ষুধা লাগছে তাই আর কি। খাও। তা বাবা কেমন আছো তুমি? আর পরীক্ষা কেমন হলো তোমার? মা, ভালো হয়েছে। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। তা তোমরা থাকো, আমি যাই, রান্না করতে হবে। বলে আন্টি চলে গেলেন। আমারও খাওয়া শেষ, আমি বিছানায় শুয়ে পড়লাম। কনকও চলে আসলো আর দরজা বন্ধ করে দিয়ে আমার কাছে চলে আসলো। এবার দেখ আমি কি করি। বলে আমার ওর ঠোঁট এক করে নিয়ে চুষতে লাগলো। তারপর 5 মিনিট পর ছেড়ে দিল। আমারে মেরে ফেলবা নাকি? হ্যাঁ বলে আমি ওকে জড়িয়ে ধরে তারপর ঘুমিয়ে গেলাম। এভাবে চলতে লাগলো আমাদের দিনকাল। দেখতে দেখতে আমাদের পরীক্ষার রেজাল্টের দিন চলে আসলো। আজ রেজাল্ট দিবে।
কি যে হবে? বলছিল আর আল্লাহ আল্লাহ করতেছিল। তারপর রেজাল্ট দেখলাম কনকও A+ পেয়েছে। ওকে বলতেই আমাকে জড়িয়ে ধরলো আর বলল, তোমারটা কিন্তু পেলাম না। এবার আমারটা বেল করলাম। ওমা, আমি ফেল কেন? অনেক ভালো করে তো পরীক্ষা দিছিলাম। এমনি চোখে জল চলে এলো। এমন সময় কনক বলল, আরে গাধা, তোর বোর্ড যশোরতে। তারপর মনে পড়লো আমার তো বোর্ড যশোর। আসলে চট্টগ্রামে থাকতে থাকতে সব চট্টগ্রাম লাগে। আমার রেজাল্টও পাইছি, আমি গোল্ডেন A+ পাইছি। কনক শুনে আমার যে কত কিস দিল বলার বাইরে। তারপর আঙ্কেলের ফোন দিলাম। আঙ্কেল শুনেও অনেক খুশি হয় আর বাসায় চলে আসে। সবাই মিষ্টি মুখ করিয়ে তারপর বাসায় চলে আসি। তারপর রাতে খেয়ে ঘুমিয়ে যাই। কলেজে ভর্তির জন্য আবেদন করছি রাজশাহী সরকারি কলেজে, চান্সও পাইছি। তাই আজ আমি আর কনক চলে যাচ্ছি রাজশাহী। তারপর এসে একটা বাসা ভাড়া নিলাম, ওখানে থেকে একসাথে কলেজে যাব। এভাবে চলছে দিনকাল। দেখতে দেখতে SSCও শেষ হয়ে গেল। এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করছি আর আলহামদুলিল্লাহ দুজনে চান্সও পাইছি। তারপর মাস্টার শেষ করলাম আলহামদুলিল্লাহ। এখন আমি একটা চাকরি করি, মাসে বেতন তেমন পাই না, মাত্র 90,000 টাকা। আজ আমাদের বিয়ে, ভাবতেই অবাক লাগছে। আমাদের ভালোবাসা আজ পূর্ণতা পাবে। তারপর ভালো মতোই ইসলামীয় শরীয়ত মোতাবেকে বিয়েটা হয়ে যায়। আজ আমার বাসর রাত, কিন্তু আমার অনেক খারাপ লাগছে। আজ আম্মুর কথা খুব মনে পড়ছে, কিন্তু নিয়তি যে এখানে এনেছে। ভাবতে ভাবতেই রুমে প্রবেশ করলাম। কনক আমার এসে সালাম করলো। আমি বললাম, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এটা শোনার পর কনক যা করলো আমি তা কল্পনাও করি নাই। তা হলো আমার গালে একটা ঠাস করে চড় মেরে বলল, কুত্তা, আমি তোর মা লাগি হ্যাঁ? বলে বিছানাতে চলে আসলো। আমিও ওর পেছন পেছন চলে গেলাম। এই যে ম্যাডাম আসেন, 2 রাকাত নফল নামাজ পড়ে নি। নামাজের কথা শুনে কনক না করতে পারলো না। দুজনে চলে গেলাম ওয়াশরুমে। উজু করে এসে নামাজ পড়ে আমি বিছানায় শুয়ে পড়লাম, কনকও শুয়ে পড়লো। আমি ওইদিকে ভাবছি আমার সাথে কনক এমন করছে কেন। কনকের পেছন থেকে জড়িয়ে ধরলাম, দেখি এবার আমার দিকে ঘুরলো। তারপর আমি ওকে বললাম, আমি জানি আমার বউটা আমার উপর রাগ করে থাকতে পারবে না, বলে একটা ভালোবাসার পর শিখে দিলাম। তুমি আমাকে সব সময় রাগাও কেন? তোমার রাগাতে আমার ভালো লাগে, তাই বলে বউরে একটা কিস দিলাম। ও বউ, এবারের মতো আমারে মাফ করো, আর কোনোদিনও বলবো না। আচ্ছা, এবারের মতো মাফ করলাম। এরপর থেকে যদি বলতে দেখি না, আমার থেকে খারাপ কেউ হবে না, এই বলে দিলাম। হ্যাঁ, বলে আমার বুকে এসে কান্না করে দিল। আরে পাগলি, কান্না করে নাকি কেউ এভাবে? জানো, আজ আমার অনেক খারাপ লাগছে। আজ একটা ভুলের কারণে আমি আমার পরিবারের কাছে খারাপ। আমার জানকে আমি কষ্ট পেতে দিব না। আমি আমার ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দিব। আচ্ছা জান, আমাকে একটা জিনিস দিবে? একটা না রে, 1000টা দেবো। বল কি লাগবে? আমি তোমার বাবুর আম্মু হতে চাই। ও, এই ব্যাপার। আচ্ছা, এটা কাল হবে। আজ ছাদে চলো, বলে ওকে কোলে তুলে নিলাম। তারপর ছাদে চলে আসলাম। এসে ওর কোলে মাথা দিয়ে শুয়ে আছি আমি, আর ও আমার মাথায় হাত বুলিয়ে দিতেছে আর ওর জীবনের সব সুখ দুঃখের কথা বলল। তারপর আমরা ছাদ থেকে রুমে চলে আসি। তারপর ফ্রেশ হয়ে একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরি। আর কনক ওয়াশরুম থেকে বের হয়ে আসে, ও একটা গেঞ্জি আর প্লাজো পরেছে। তারপর আর কি T20 খেলা করতে হলো। ও আমার কাছে এসে আমারে জড়িয়ে ধরে আমার সারা শরীরে কিস করতে থাকে। আমিও পাগল হয়ে গেছি। তারপর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এই আপনারা জানতো এখন এরা ওদের কাজ করছে, এসব দেখতে হয় না, পাপ হয়। তারপর সোহানের ঘুম ভাঙলো কনকের ডাকে। এই জান, উঠে পড়ো, আজান দিচ্ছে তো, গোসল করে নামাজ পড়ে এসো। তারপর আমি গোসল করে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসি। তারপর রুমে গেলাম। কি ব্যাপার, কনক রে দেখছি না কেন, কই গেল বলে ওরে ডাকতে লাগলাম। এই কনক, কই তুমি? কনক রান্নাঘর থেকে বলল, এই তো রান্নাঘরে। আমি ওর কাছে গেলাম। আমি তো হা হয়ে গেছি। যেই মেয়ে নিজে এ পর্যন্ত হাতে করে খায় না, সে আজ রান্না করে, ভাবতেই অবাক লাগে। কিন্তু ও অনেক ঘেমে আসি। আমি পেছন থেকে যেয়ে ওকে জড়িয়ে ধরে আসি আর ও রান্না করছে। এমন সময় আমার শাশুড়ি চলে আসি। আমি তো লজ্জায় শেষ। আমি দৌড়ে আমার রুমে চলে আসলাম। কনক নাস্তার জন্য ডাকতে আসলে নাস্তা রুমে আনতে বলি। তারপর আমার নাস্তা খাওয়াই দিয়ে কনক নাস্তা খেয়ে নিল। কনক, রেডি হয়ে নাও, আজ আমরা কুষ্টিয়া যাব। তাই নাকি? আচ্ছা। আসলে বিয়ের জন্য 15 দিন ছুটি পাইছি, তাই একটু ঘুরতে যাব। আজ যে কত বছর যাই না। ওই যে মা বলেছিল আমি থাকলে তার ছেলের বিয়েতে সমস্যা হবে, ওই দিনে আসি। আর যাওয়া হয়নি। ওসব ভাবতে ভাবতে চোখ দিয়ে কখন যে পানি পড়া শুরু করে দিছে আমি বুঝতেই পারিনি। আমার সামনে একটুও কান্না করবে না, বলে দিলাম। আর আমি আমার বাপের বাড়ি থাকবো না। ও হ্যাঁ, আপনাদের বলা হয়নি, আমি একটা বাসা বানিয়ে নিয়েছি 3 তলা বিশিষ্ট।
একটা বাসা, ওটা কুষ্টিয়াতেই, কিন্তু কনক জানে না। তারপর সব রেডি করে আম্মু আব্বুর থেকে বিদায় নিয়ে চলে আসি। এসে 2টা টিকিট কেটে বাসে উঠে পড়ি। নির্দিষ্ট সময়ে আমরা কুষ্টিয়া পৌঁছে যাই। তারপর আমরা বাসার সামনে চলে আসি। এসে কনকরে বলি, সারপ্রাইজ কনক। ও অবাক, আমারে জড়িয়ে ধরলো। আমি ওকে ছাড়িয়ে রুমে প্রবেশ করি। তারপর আর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। রাতে বাইরে থেকে খাবার এনে খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা খবর পাই আমাদের গ্রামের একটা বাসা নাকি নিলামে তুলছে। আমি অনেক কৌতূহলবশত গেলাম, সাথে 80 লাখ টাকাও নিলাম। এসে গ্রামের লোকের সাহায্য নিয়ে এসে দেখি এটা তো আমার মামার বাসা। সবার দাম বলতেছে, কেউ 50 লাখের বেশি বলছে না। আমি গাড়ি থেকে নেমে বললাম 70 লাখ। এটা শুনে সবাই অবাক। আমার পরিবারও এখানে আছে, কিন্তু আমি দামাদামি করে টাকা দিয়ে দিলাম। সবার মুখে শুনতাছি আমার মামি নাকি মামার সকল সম্পত্তি তার নামে লিখে নিচ্ছে। আমার মা আমার দেখে আমার কাছে দৌড়ে আসলো। এসে আমারে কান্না করতে করতে বলল, আমাকে মাফ করে দিস বাবা, আমি না বুঝে তোকে সেই 10 বছর আগে বাসা থেকে বের করে দিছি। কিন্তু পরে তোর মেজো ভাই সত্যি কথা বলে দেয়। তারপর থেকেই তোকে খোঁজা শুরু করি, কিন্তু কোথাও পাই নাই। চলুন কি হয়েছিল সেদিন, যে আমার মেজো ভাই সব সত্য কথা বলে দিছিল, জেনে আসি। সকালবেলা ভাইয়ের বুকের বাম পাশে বলে ব্যথা করতেছে বলে চিৎকার করে ওঠে, আর বাসার সবাই চলে আসে। এসে দেখতে পাই ভাইয়া অমন পড়ে আছে। এমন সময় ভাইয়া বলে ওঠে,